মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থীরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আছি স্মৃতি সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আচ্ছা, আজকে আমি যে ক্লাসটি নিব এটি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এবং আমি যে কোর্সটি পড়াবো সেটি হচ্ছে অ্যাবনর্মাল সাইকোলজি বা অস্বাভাবিক মনোবিজ্ঞান। সেখানকার তৃতীয় অধ্যায় পীড়ন নিয়ে আমরা আজকে পড়ব। গত ক্লাসে আমরা পীড়নের বিভিন্ন ধরনের পীড়নের উৎপত্তি কিভাবে হয় সে নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পড়ব পীড়ন উদ্ভূত প্রতিক্রিয়া, অর্থাৎ পীড়ন উদ্ভূত প্রতিক্রিয়া। অর্থাৎ একজন ব্যক্তি যখন পীড়নমূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বা যে সমস্যার কারণে পীড়নের সৃষ্টি হচ্ছে সেই অবস্থায় সে কি ধরনের প্রতিক্রিয়া করছে, এটাই হচ্ছে পীড়ন উদ্ভূত প্রতিক্রিয়াতে। এই প্রতিক্রিয়াগুলোকে যদি ভাগ করা যায় তাহলে দুইটি ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে কৃত্যমুখী প্রতিক্রিয়া, এক নাম্বার হচ্ছে কৃত্যমুখী প্রতিক্রিয়া, দুই নাম্বার হচ্ছে প্রতিরক্ষামুখী প্রতিক্রিয়া। তাহলে আমরা কয় ধরনের প্রতিক্রিয়া পেলাম? এখানে আমরা দুই ধরনের প্রতিক্রিয়া পেলাম, একটা হচ্ছে কৃত্যমুখী প্রতিক্রিয়া, একটা হচ্ছে প্রতিরক্ষামুখী প্রতিক্রিয়া। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করি কৃত্যমুখী প্রতিক্রিয়া নিয়ে। কৃত্যমুখী প্রতিক্রিয়া কি? সমস্যামূলক পরিস্থিতিতে কৃতকর্ম সম্পাদন করার মাধ্যমে পীড়ন দূর করার জন্য যে বাস্তবমুখী প্রচেষ্টা সেটাকে আমরা বলছি কৃত্যমুখী প্রতিক্রিয়া। আমি একটু লিখে দিচ্ছি। সমস্যামূলক পরিস্থিতিতে কৃতকর্ম সম্পাদন পূর্বক পীড়ন দূর করার জন্য যে বাস্তবমুখী প্রচেষ্টা সেটাকেই কৃত্যমুখী প্রতিক্রিয়া বলা হয়। অর্থাৎ এখানে আমাদের কি হচ্ছে, যে সমস্যাটা তৈরি হচ্ছে সেই সমস্যা সমাধানের জন্য কাজ করার মাধ্যমে আমরা পীড়ন থেকে রেহাই পাবো, সেটাই হচ্ছে কৃত্যমুখী প্রক্রিয়া। এখানে আবার কৃত্যমুখী প্রক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক নাম্বার হচ্ছে সরাসরি মোকাবেলা, দুই নাম্বার পশ্চাদপসরণ এবং তিন নাম্বার হচ্ছে সমঝোতা। তাহলে তিনটা কি কি পেলাম? সরাসরি মোকাবেলা, দুই নাম্বার হচ্ছে পশ্চাদপসরণ এবং তিন নাম্বার হচ্ছে সমঝোতা। প্রথমে আসি সরাসরি মোকাবেলা। নামকরণ দেখে তোমরা কিছুটা বুঝতে পারছো। অর্থাৎ এখানে যে সমস্যাটা তৈরি হচ্ছে, যে সমস্যার কারণে পীড়নের সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে, সেই সমস্যাটাকে আমার সরাসরি মোকাবেলা করতে হবে। কোনো শিক্ষার্থীর মধ্যে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে, মেডিকেলে ভর্তি নিয়ে তার মধ্যে পীড়ন কাজ করে, তাই না, বা প্রথমবারে সে চান্স পেল না, তাহলে এই যে পীড়নের সৃষ্টি হচ্ছে এটা তার কিন্তু সমস্যা। তাহলে এই সমস্যা থেকে রেহাই পেতে গেলে কী করতে হবে? তাকে বুঝতে হবে যে আমার কোথায় কোথায় হচ্ছে দুর্বলতা রয়েছে, সেই দুর্বল বিষয়গুলোর প্রতি জোর দিতে হবে। তাকে আরও চেষ্টা করতে হবে কি করে এর পরবর্তী পরীক্ষায় সে চান্স পেতে পারে। এটা হচ্ছে সরাসরি মোকাবেলা। অর্থাৎ আমার যে সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধানের পথ আমাকে বের করতে হবে, এটাই হচ্ছে সরাসরি মোকাবেলা। আচ্ছা, দুই নাম্বারটা কি? পশ্চাদপসরণ। অর্থাৎ এখানে যে সমস্যার কারণে পীড়নটা হচ্ছে সেই সমস্যার যদি সমাধান করা সম্ভব না হয়, ঠিক আছে, আমি ভর্তি হতে চাচ্ছি, আমি পড়াশোনা করছি, তারপর আমি পারছি না, তাহলে বুঝতে হবে যে আমার ওই বিষয়ে পড়ার কিছুটা মেধার অভাব রয়েছে বা যোগ্যতার অভাব রয়েছে, তাই না? আমরা অনেকেই মেডিকেলে ভর্তি হতে চাই বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, কিন্তু অনেক সময় আমাদের সেই ভেতরে মেধা থাকে না, বা আগের পরীক্ষার যে রেজাল্ট এটাও যদি অনেক সময় কম হয় সেটাও কিন্তু একটি ব্যর্থতার কারণ। তাহলে এই যে
যে এই সমস্যা থেকে সমাধানের পথ আমি পাচ্ছি না, তাহলে ওই বিষয় থেকে আমাকে দূরে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে পীড়ন কম হবে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে সমঝোতা, অর্থাৎ এখানে আমি কিছু সমস্যা, যে কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে সেই বিষয়টার সাথে কিছুটা পরিবর্তন করে, কিছুটা সমন্বয় সাধন করে সমঝোতার মাধ্যমে কিন্তু আমি পীড়ন থেকে রক্ষা পেতে পারি। তাহলে কি হতে পারে, যে আমি মেডিকেলে চান্স পেলাম না, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলাম, পেলাম না, তাহলে কি হতে পারে, যে আমি ইঞ্জিনিয়ারিং না পড়লেও আমি ডিপ্লোমা কোর্সে ভর্তি হলাম, তাহলেও কিন্তু আমার পীড়ন থেকে কিছুটা আমি রেহাই পেলাম, অর্থাৎ সান্ত্বনা পেলাম, যেটা আমার এই বাস্তব জীবনে সমস্যা তৈরি করবে না। তাহলে আমরা এই কৃত্যমুখী প্রতিক্রিয়া, এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু আমরা এই সমস্যাগুলো, এই পীড়নের মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু যেতে হয়, যে অনেক বিষয় যেগুলো সমাধান করা সম্ভব না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, হয় পিছিয়ে আসতে হবে, না হলে সমঝোতা করতে হবে। দেখো, তোমরা অনেকেই কিন্তু হোস্টেলে থাকো, তাই না? পড়াশোনা করতে এসছো, ঢাকার বাইরে থেকে হোস্টেলে থাকছো, তাহলে এই যে হোস্টেলে থাকার ক্ষেত্রে নতুন একজন অপরিচিত মানুষের সাথে যে থাকছো, তার সাথে অনেক সময় কি হয়, অ্যাডজাস্ট হয় না। সেক্ষেত্রে কি হয়, সরাসরি মোকাবেলা, অর্থাৎ কেউ রাত জেগে পড়ছে, এর ফলে কি হচ্ছে, অন্য কারো অসুবিধা হতে পারে, রাত জেগে পড়ার ফলে অন্য কারো অসুবিধা হতে পারে, তাহলে তাকে হয়তো সরাসরি বলে দিতে হবে যে তুমি যখন লাইটটা ব্যবহার করবে, তোমার দিককার লাইট ব্যবহার করবে, বা হচ্ছে খুব জোরে পড়বে না, এইভাবে তাকে সরাসরি কথা বলতে হবে। আর পশ্চাদপসরণ কি, আমি বলতে পারছি না, আমার সমস্যার কথা বলতে পারছি না, কিন্তু দিনের পর দিন এই সমস্যার কারণে আমার পীড়নের সৃষ্টি হচ্ছে, তখন তুমি কি করবা, তখন হয়তো তুমি ওই হোস্টেল ছেড়ে দিয়ে চলে গেলা বা অন্য রুমে শিফট করলাম। আর সমঝোতা কি, সে যখন রাত্রে পড়ছে আমি ওর সাথে রাত্রে পড়লাম, বা ও যখন রাত্রে পড়ছে তখন আমি মশারির উপর হয়তো একটা কাপড় দিয়ে নিলাম, অর্থাৎ তার সাথে কিন্তু একটা সমন্বয় সাধন করে, পরিবেশের সাথে কিছুটা সমন্বয় সাধন করে পীড়ন থেকে আমরা রক্ষা পেতে পারি। এগুলো শুধু আমাদের শিক্ষাক্ষেত্রেই না, অর্থাৎ পড়াশোনা বা বইয়ের মধ্যেও না, এটা আমাদের বাস্তব জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগবে। আচ্ছা, যাই হোক, 2 নাম্বারে চলে যাই আমরা। 2 নাম্বার হলো প্রতিরক্ষামুখী প্রতিক্রিয়া, অর্থাৎ প্রতিরক্ষামুখী প্রতিক্রিয়া কি, যেখানে প্রকৃত সমস্যার সমাধান না করে কিছু কৌশলের মাধ্যমে, ঠিক আছে, কিছু কৌশলের মাধ্যমে একজন ব্যক্তির কিছু ব্যর্থতা, কিছু হতাশা কে যখন হচ্ছে কি করা হয়, করার মাধ্যমে, দূর করার মাধ্যমে আত্মরক্ষা করার যে কৌশল, সেটাকেই হচ্ছে প্রতিরক্ষামুখী প্রতিক্রিয়া, অর্থাৎ এটাকে কিন্তু আত্মরক্ষামূলক কৌশলও বলা হয়। প্রথম এই কথাটি ফ্রয়েড এই কথাটি উল্লেখ করেন, যে আত্মরক্ষা কৌশল এর কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন যে অহম, অর্থাৎ আমরা যে বাস্তব নীতিতে চলি সেখানে অহম কাজ করে। এই অহম যখন ঈদ এবং সুপার ইগোর মধ্যে সমন্বয় সাধন করতে পারে না, হ্যাঁ, তখন কিন্তু এই হচ্ছে আত্মরক্ষামূলক কৌশলের মাধ্যমে কিন্তু আমাদেরকে জীবন পরিচালিত করতে হয়। এর আগে তোমরা হয়তো প্রথম ইয়ারে বা সেকেন্ড ইয়ারে ঈদ, ইগো, সুপার ইগো সম্বন্ধে জেনেছো, যে ঈদ কি, ইগো কি, সুপার ইগো কি। তাহলে সেখানে দেখবে যে ইগো বাস্তব নীতির দ্বারা পরিচালিত, কিন্তু একজন ব্যক্তির মধ্যে যখন ঈদ কাজ করে তখন কিন্তু সে বাস্তবতার মধ্যে থাকে না, তখন তার মধ্যে আদিম প্রবৃত্তি কাজ করে। তো এই যে ব্যালেন্স, ঈদ এবং সুপার ইগোর মধ্যে যে ব্যালেন্সটা ইগো করে থাকে, এটা যখন করতে না পারে তখনই কিন্তু ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের পীড়ন বা বিভিন্ন ধরনের সমস্যা, হতাশা, উদ্বেগের কাজ করে। আর এক্ষেত্রে প্রতিরক্ষামুখী প্রতিক্রিয়া হিসাবে সে আত্মরক্ষামূলক কৌশলের অবলম্বন করে। এই ক্লাসটি এই জন্যই তোমাদের হচ্ছে অনেক বেশি জানা দরকার, পরীক্ষাতে তো অবশ্যই লাগবে, তবে এই টিপসগুলো, মানে এই ক্লাসের মধ্যে কিছু কিছু টিপস রয়েছে যেগুলো আমাদের জীবনে চলার পথেও কাজ করে, আমরাও এটার ব্যবহার করে থাকি, অর্থাৎ
আমরা যেহেতু মানুষ, আমরা যেহেতু বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পীড়নের মধ্যেও কিন্তু আমাদেরকে যেতে হয়। সেই পীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্যও কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। কখনো সরাসরি মোকাবেলা করি, কখনো সমঝোতা করে চলি, কখনো সেটা থেকে পিছিয়ে আসি, অর্থাৎ বিভিন্ন টেকনিক অবলম্বন করে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। তো প্রতিরক্ষামুখী প্রতিক্রিয়ায় কি, এখানে সমস্যার সমাধান যখন না হয় তখন কিছুটা কৌশল প্রয়োগ করে একজন ব্যক্তি এই পীড়ন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। তাহলে কি কি? 1 নাম্বার হচ্ছে যুক্তি সিদ্ধকরণ, 2 নাম্বার হচ্ছে অবদমন, 3 নাম্বার হচ্ছে বিপরীত ক্রিয়া গঠন, 4 নাম্বার হচ্ছে পশ্চাৎগমন, 5 নাম্বার হচ্ছে প্রক্ষেপণ, 6 নাম্বার হচ্ছে ক্ষতিপূরণ, 7 নাম্বার হচ্ছে কল্পচিন্তন ও দিবা স্বপ্ন, 8 নাম্বার হচ্ছে অপস্থাপন, 9 নাম্বার প্রতিকল্পন ও উদ্গতি, এবং 10 নাম্বার সর্বশেষ একাত্মভবন ও অন্তঃক্ষেপণ। আচ্ছা, পয়েন্টগুলো তোমাদেরকে জানতেই হবে এবং পয়েন্টগুলোর নাম যদি মনে রাখতে পারো, সেই পয়েন্টের আলোকে যদি একটু বুঝে নিতে পারো, তাহলে তোমরা কিন্তু সহজেই উত্তরগুলো দিতে পারবে। আচ্ছা, প্রথমে যেটা আসি, 1 নাম্বার যুক্তি সিদ্ধকরণ, তাই না? যুক্তি সিদ্ধকরণটা কি? যে আমার যে ব্যর্থতা, একজন ব্যক্তির যে স্বীয় ব্যর্থতা বা অক্ষমতাকে ঢেকে রাখার জন্য কোনো সন্তোষজনক কারণ সে তুলে ধরবে, এর মাধ্যমে সে কিন্তু আত্মতৃপ্তি লাভ করার চেষ্টা করবে, পীড়ন থেকে দূরে থাকতে পারবে। সেটা কিভাবে দেখো, আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। যে আমরা অনেক সময় ভুল করে থাকি, তাই না? মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, কিন্তু ওই ভুলটাও কিন্তু আমরা অনেক সময় আবার অনুভব করতে পারি যে এটা হ্যাঁ, এই কাজটা করা আমার ভুল হয়েছে, এই কাজটা করা অন্যায় হয়েছে। এক ধরনের অন্যায় বোধ কিন্তু আমাদের মধ্যে কাজ করে। এই অন্যায় বোধ তোমার মধ্যে যদি বেশি পরিমাণে কাজ করে, তখন কিন্তু ওই অবস্থা থেকে তুমি বের হতে পারবে না। তো তোমাকে ওই অবস্থা থেকে বের হতে হবে, কারণ ওটা তোমার জন্য একটি পীড়নের তৈরি করছে। তাহলে এই যে অপরাধ বোধ, এই যে ভুল করেছি, এটা ভালো হয়নি, এই বিষয়টা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তাহলে কিভাবে বেরিয়ে আসতে হবে? তার জন্য একটি সে যুক্তিসিদ্ধ কারণ দাঁড় করাবে। কিভাবে দাঁড় করাবে? যে আমরা কাজের ছেলে বা কাজের মেয়ের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করি, তাকে মেরে দেই অনেক সময়, বা খুব জোরে তার প্রতি শারীরিক নির্যাতন করি। এটা যখন একজন মানুষ অনুভব করে যে এটা আমার ভুল হয়ে গেছে, অনেকে হয়তো করে না, তো তাদের মধ্যে তো মনুষ্যত্ব বোধ বলে কিছু নাই, তাই না? আমরা অনেককেই শারীরিক নির্যাতন করে থাকি, অনেক ধরনের বিভিন্ন ধরনের টর্চার করে থাকি। তো এই ফিলগুলো সবার হয় না, কিন্তু যারা অনুভব করে যে আমি ভুল করেছি, আমার অন্যায় হয়ে গেছে, তাদের মধ্যে যে পাপবোধটা কাজ করে, সেখান থেকে সে উত্তরণের জন্য সে হয়তো যে সে নিজেই একটা যুক্তি দাঁড় করায়। কীভাবে দাঁড় করায়? যে না, ওই কাজের ছেলেটিকে আমি মেরেছি, ঠিক করেছি, কারণ সে এটা অন্যায় করেছে, সে কেন না বলে এই জিনিসটা হাত দিয়েছে, এজন্যই আমি ওকে মেরেছি। এই যে একটা যুক্তি সে দাঁড় করালো এবং নিজে নিজে সে সন্তুষ্টি পেল যে না, আমার ভুল হয়নি, আমার অপরাধ হয়নি, ঠিকই আছে। তাহলে পরবর্তীতে সে আরও কাজটা আর করবে না। অর্থাৎ এই যে অন্যায় কাজটা করেছে, সেই কাজটা থেকেও সে পরিত্রাণ পাওয়ার জন্য একটি যুক্তি দাঁড় করে মনে মনে, এবং এর ফলে কিন্তু সে পীড়ন থেকে কিছুটা দূর হতে পারে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে অবদমন। অবদমন হচ্ছে আমাদের কিছু অনাকাঙ্ক্ষিত এবং হচ্ছে কিছুটা অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য কিছু চিন্তা থাকে। কাউকে হত্যা করার ইচ্ছা, কাউকে এই ছাদে ঘুরতে গেছে একসাথে, এই ছাদ থেকে ফেলে দেওয়ার ইচ্ছা, কারো ক্ষতি করার ইচ্ছা, এরকম
প্রবণতাও কিন্তু অনেকের থাকে। তাহলে এই যে আমার কিছুটা অগ্রহণযোগ্য এবং যেটা মেনে নেওয়া যায় না এরকম চিন্তা যখন আমার মনের মধ্যে আসে, তখন সেগুলো কী করতে হয়, সেগুলোকে অবদমিত করে রাখতে হয়, দমিয়ে রাখতে হয়। এবং এই চিন্তাগুলো যখন বারবার আসে তখন কিন্তু একজন ব্যক্তি যদি দমিয়ে না রাখতে পারে তখন সেটা কিন্তু তার মানসিক সমস্যার মধ্যে পড়ে যায়। কারণ আমাদের অনেক কিছুরই কিন্তু ইচ্ছা করে, কিন্তু আমরা বাস্তব দিক চিন্তা করলে কি সেই কথাগুলো প্রকাশ করতে পারি? অনেককেই আমাদের ভালো লাগে, অনেককেই অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমরা অনেক কিছুই যে কোনো সময় বলতে পারি না। তাহলে ওই বিষয়টা আমাদেরকে যদি দমিয়ে রাখা, অবদমন মনে একদম অবদমিত করে রাখার যে চেষ্টা, সেটাই হচ্ছে অবদমন। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে বিপরীত ক্রিয়া গঠন। আবার কিছু কিছু বিষয় আছে অবদমিত করে রাখার চেষ্টা করার পরেও এই চিন্তাগুলো, এই ভাবনাগুলো এতটাই শক্তিশালী যে এদেরকে দমিয়ে রাখা আর যাচ্ছে না। তখন কি হয়? তখন এর প্রতি বিপরীত একটি চিন্তা গঠন করা হয়, সেটাই হচ্ছে বিপরীত ক্রিয়া গঠন। তাহলে কি এটা? যে একজন বিবাহিত মহিলা যখন একটি পরপুরুষের প্রতি আকর্ষণ বোধ করে, এটা অবশ্যই অন্যায়, সে এখন বুঝতে পারে, এবং সে যখন বুঝতে পারে এটা অন্যায় এবং এই বিষয়টা থেকে সে মুক্তি পেতে চায়, তখন সে কী করে? বাস্তবে তার প্রতি তীব্র ঘৃণা অনুভব করে এবং সে সেটা প্রকাশও করে। অর্থাৎ আমি মনে মনে এক সময় তাকে পছন্দ করেছিলাম, যেটা অন্যায়, এবং এখন সেটা আমি ঘৃণা করি, যেটা ঠিক আছে। অর্থাৎ এই যে বিপরীত একটি চিন্তা, বিপরীত কাজের মাধ্যমে পীড়ন থেকে রক্ষা পাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে বিপরীত ক্রিয়া গঠন। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে পশ্চাৎগমন। অর্থাৎ যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে বিষয়টি আমাকে পীড়নের সৃষ্টি করছে, এই বিষয় যখন খুব বেশি আমার কাজে বাধা সৃষ্টি করছে, তখন সে পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার যে চেষ্টা, সেটা হচ্ছে পশ্চাৎগমন। অর্থাৎ প্রথমে ভর্তি হয়েছে, যখন ক্যাম্পাস জীবনে প্রথম প্রবেশ করেছে, তখন হলের বিভিন্ন ধরনের যে অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা হচ্ছে, এই অভিজ্ঞতার সাথে অনেকেই অভিযোজন করতে পারে না। তখন সে ঘন ঘন বাড়ি যায়, কিছুদিন পর পরই ক্লাস বাদ দিয়ে বাড়ি চলে গেল। এই যে তার পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়া, এখানে আমি পারছি না, এই পরিবেশের সাথে যুক্ত হতে পারছি না, তখন যে তার পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার যে একটা কৌশল কাজ করে, সেটাই হচ্ছে পশ্চাৎগমন। আচ্ছা, তারপরে হচ্ছে প্রক্ষেপণ। অর্থাৎ যেটা এখানে ব্যক্তির চিন্তা ভাবনাগুলো যখন অন্যের উপর চাপিয়ে দেয়, বা আমি একটা ভুল করেছি, বা আমি পরীক্ষায় খারাপ করেছি। হ্যাঁ, কোনো ছাত্র যখন মনে করে যে আমি পরীক্ষায় খারাপ করেছি, তখন তার মধ্যে কিন্তু খারাপ লাগা অবশ্যই কাজ করে। তখন সে সান্ত্বনা হিসাবে হয়তো বলতে পারে যে ওই স্যার বা ম্যাডাম আক্রোশজনিত কারণে আমার খাতাটি সঠিকভাবে মূল্যায়ন করেনি, এই জন্যই আমি পরীক্ষায় খারাপ করেছি। আবার অনেকে কি হয় যে ঘুষখোর, তার মধ্যেও যখন অপরাধবোধ কাজ করে, তখন সান্ত্বনা হিসেবে সে বলে যে আমি তো অল্পই ঘুষ খাই, আমার চেয়ে অনেক লোক আছে বেশি বেশি ঘুষ খায়, আমি তো সামান্য পরিমাণ ঘুষ খাই। অর্থাৎ এই যে তার চিন্তা ভাবনাগুলো অন্যের উপরে প্রক্ষেপ করার মাধ্যমে সে পীড়ন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে ক্ষতিপূরণ। অর্থাৎ একটি বিষয়ে আমার ব্যর্থতা রয়েছে, সেই বিষয়ে আমি ভালো করতে পারছি না, অনেক চেষ্টা করছি, অনেক ধরনের প্রচেষ্টা করছি, কিন্তু আমি সাফল্য অর্জন করতে পারছি না। ঠিক আছে, একজন ব্যক্তি সে গানে হচ্ছে ভালো করতে চায়, কিন্তু গানে তো সুর লাগবে, তাই না, গলার কণ্ঠ লাগবে, সবার কিন্তু গান করার ক্ষমতা আমার থাকে না, অনেক চেষ্টা করার পরেও অনেকে পারে না। তো এই যে সাংস্কৃতিক অঙ্গনে তার যাওয়ার ইচ্ছা, কিন্তু সে যেতে পারছে না, সে তখন কি করতে পারে? সে হয়তো অন্য একটি বিষয়ে সাফল্য অর্জন করার মাধ্যমে তার যে অন্য বিষয়ে ব্যর্থতা রয়েছে, সেটা কিন্তু এই ক্ষতিপূরণটা সে করতে পারে। তোমরা মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট নাম শুনেছ। তিনি ছোটবেলায় অত্যন্ত কৃষকায় এবং দুর্বল প্রকৃতির ছিলেন। এই নিয়ে তার বন্ধুদের মধ্যে এক ধরনের হাসাহাসির তৈরি হতো। সে দুর্বল, সে কিছু দৌড়াতে পারে না, খেলতে পারে না।
তখন সে কিন্তু নিয়মিত ব্যায়াম চর্চার মাধ্যমে, শারীরিক পরিশ্রমের মাধ্যমে, বিভিন্ন ধরনের প্রচেষ্টার মাধ্যমে সে সুস্বাস্থ্যের অধিকারী হয়েছিল। অর্থাৎ এই যে প্রচেষ্টা, যে আমি বিভিন্ন ধরনের প্রচেষ্টার মাধ্যমে আমার ব্যর্থতাকে কাটিয়ে ওঠা, সেটাই হচ্ছে ক্ষতিপূরণ। আচ্ছা, এরপরে হচ্ছে কল্পচিন্তন এবং দিবা স্বপ্ন। হ্যাঁ, যে আমি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতিতে কোনো কাজই করছি না, কিন্তু বসে বসে আমি দিবা স্বপ্ন দেখছি বা চিন্তা করছি আমার এই সমস্যাটা দূর হয়ে গেছে, আমি ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি। এরকম একটি চিন্তার মাধ্যমে সে পীড়ন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে। এতে কি হয়, সাময়িক হয়তো একটি তার সান্ত্বনা বা শান্তি লাভ করে, কিন্তু এটা যদি দীর্ঘক্ষণ একজন ব্যক্তির মধ্যে কাজ করে তখন কিন্তু সে কাজ করা বাদ দিয়ে শুধু দিবাস্বপ্ন এবং কল্পচিন্তনের মাধ্যমেই চলে যায়। কারণ অতিরিক্ত দিবাস্বপ্ন সবার জন্যই খারাপ। শুধুমাত্র স্বপ্ন দেখে কিন্তু জীবন চলবে না, কারণ কাজটাই আসল। আচ্ছা, এরপরে হচ্ছে অপস্থাপন। কিছু কিছু ক্ষেত্রে যে কারণে ক্রোধের সৃষ্টি হচ্ছে, পীড়নের সৃষ্টি হচ্ছে, সে ব্যক্তির উপর অনেক সময় একজন ব্যক্তি প্রতিক্রিয়া দেখাতে পারে না। সে কি করে, অন্য ব্যক্তির উপর, দুর্বল ব্যক্তির উপর তার এই প্রতিক্রিয়াটি উপস্থাপন করে। কিভাবে করে, যে একজন ব্যক্তি যখন প্রমোশন না পায় তখন ঊর্ধ্বতন কর্মকর্তা বা তার অফিসের বসের কাছে সে কিন্তু এই কথাটি সে বলতে পারে না। তার যে রাগ হচ্ছে, তার যে কষ্ট হচ্ছে, তার যে খারাপ লাগছে, খারাপ লাগার কথাগুলো সে বলতে পারে না। দিনের পর দিন সে সহ্য করে যায়, কিন্তু এর ফলে কি হয়, বাড়িতে গিয়ে কিন্তু তার পরিবারের সদস্যদের সাথে সে কিন্তু একটু খারাপ ব্যবহার করে, রাগ দেখায়। তো এই যে একটি ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, অর্থাৎ এখানকার রাগ আমার স্থানান্তরিত হয়ে পরিবারের মধ্যে চলে যায়, যেটা এখানকার পীড়ন আরেক জায়গায় গিয়ে কাজ করে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রতিকল্পন এবং উদ্গতি। অর্থাৎ যে সমস্যাটা তৈরি হচ্ছে সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য বিকল্প পন্থা বা পথ খুঁজে বের করার যে একটা বিষয় থেকে যায়, সেটাই হচ্ছে প্রতিকল্পন এবং উদ্গতি। অর্থাৎ হচ্ছে দুধের স্বাদ ঘোলে মিটানো কিছুটা, অর্থাৎ আমি এটা পাইনি কিন্তু একটু মাত্র পেয়েছি, অর্থাৎ এটাই হচ্ছে প্রতিকল্পন এবং উদ্গতি। আচ্ছা, এখানে দুটি বিষয় আছে, একটা হচ্ছে প্রতিকল্পন আর একটা হচ্ছে উদ্গতি। অর্থাৎ আমার যে কাম্য বস্তু সেটা আমি পাচ্ছি না, সেইখানে আমি বিকল্প একটি বস্তুর মাধ্যমে আমি মনে সান্ত্বনা লাভ করছি। তাহলে যে কাম্য বস্তুর তুলনায় যদি বিকল্প বস্তুটি কম হয় সেখানে প্রতিকল্পন হয়, আর যে আমি কাম্য বস্তুটি চাচ্ছি তার তুলনায় যে বিকল্প বস্তুটি বেশি হয় সেটাকে উদ্গতি বলা হয়। কিভাবে হয়, প্রথমটা বললাম যে দুধের স্বাদটা আমি ঘোলের মাধ্যমে মেটাচ্ছি, অর্থাৎ দুধ পাচ্ছি না কিন্তু দুধের চেয়ে কম পরিমাণ ঘোল পাচ্ছি, তাই না? আর উদ্গতিটা কি, যে কেউ একজন প্রেমে ব্যর্থ হয়ে বা কোনো নারীর প্রতি আসক্ত ছিল, সেটা পূরণ হয়নি, সেক্ষেত্রে সে হচ্ছে সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ কবিতা লেখা শুরু করে, গল্প লেখা শুরু করে, উপন্যাস লেখা শুরু করে, অর্থাৎ এর ফলে কিন্তু তার উন্নতি হয়েছে বলা যায়, তাই না? তো এটাই হচ্ছে প্রতিকল্পন ও উদ্গতি। তারপরটা হচ্ছে একাত্মভবন ও অন্তঃক্ষেপণ, যেটা সর্বশেষ। একাত্মভবন কি, আমি যে বিষয়ে চাচ্ছি, যে বিষয়ে আমি আকাঙ্ক্ষা রয়েছে, লক্ষ্য রয়েছে, কিন্তু আমি লক্ষ্য পূরণ করতে পারছি না, এই যে আমার ভেতরে একটা পীড়নের তৈরি হচ্ছে, এর ফলে যে বিষয়ের সাথে আমি একাত্ম হতে পারছি না বা সাফল্যে পৌঁছাতে পারছি না, সেই বিষয়ের সাথে যুক্ত মানুষের সাথে একাত্ম হওয়ার যে একটা উপায়, সেটাই হচ্ছে একাত্মভবন। অর্থাৎ আমি ফুটবল খেলতে চাই, ফুটবলে নাম করতে চাই, ক্রিকেট খেলতে চাই, ক্রিকেট জগতে যেতে চাই, কিন্তু পারছি না। তার ফলে কি হচ্ছে, ফুটবলে যারা পারদর্শী বা ফুটবলার আছে, ক্রিকেটার আছে যারা, তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে, তাদের প্রতি একাত্ম হয়ে যে তার মনের সান্ত্বনা কাজ করছে, সেটাই হচ্ছে একাত্মভবন। আর অন্তঃক্ষেপণটা কি, অন্তঃক্ষেপণটাও হচ্ছে একাত্মভবনের মতোই, যেখানে যারা যে বিষয়টার সাথে যুক্ত
সেই বিষয়ের সাথে আমি সরাসরি কাজ করব, সেটাই হচ্ছে অন্তঃক্ষেপণ। তাহলে এখানে আমরা পেলাম যে পীড়ন হলে, পীড়নমূলক পরিস্থিতিতে ব্যক্তি কী কী ধরনের প্রতিক্রিয়া করে, কী কী ধরনের প্রতিক্রিয়ার মাধ্যমে সে আবার বাস্তব জীবনের সাথে সমন্বয় সাধন করে, এগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। সেটা দুটো প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা পেলাম। তো এই পয়েন্টসগুলো তোমরা খুব ভালোভাবে জেনে নিবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।